হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে এমসিকিউ সিরিজের আজকে পার্ট টু। এই পার্ট টুতে আজকে আমি পাঁচটা কোয়েশ্চেন নিয়ে এসেছি। এই পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন, দ্য টার্ম পার্লামেন্ট রেফার্স টু। পার্লামেন্ট হিসাবে আমরা কোনটাকে বুঝবো? যে পার্লামেন্ট রাজ্যসভা, বিধানসভা, লোকসভা না ন্যাশনাল লেজিসলেচার। পার্লামেন্টারি সিস্টেমকে তিনটে ভাগে ভাগ করা হয়। তাদের মধ্যে কারা কারা রয়েছে? এক্সিকিউটিভ রয়েছে, লেজিসলেটিভ রয়েছে আর জুডিশিয়ারি রয়েছে। লেজিসলেটিভে কি হয়? লেজিসলেচারে আইন তৈরি করা হয়। এক্সিকিউটিভরা সেই আইনটাকে কার্যকরী করে এবং জুডিশিয়ারি দেখে সেই আইনটা ঠিক না বেঠিক সেটাকে দেখার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারি। এক্সিকিউটিভের মধ্যে কারা কারা থাকে? এক্সিকিউটিভের মধ্যে থাকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার। আমাদের দেশের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা বাইক্যামারাল পার্লামেন্টারি সিস্টেম। বাইক্যামারাল মানে দুটো হাউস থাকবে এবং তার প্রধান থাকবে প্রেসিডেন্ট। আমাদের দেশের প্রধানকে প্রেসিডেন্ট। তো আমাদের দেশে বাইক্যামারাল, যেহেতু পার্লামেন্টারি সিস্টেম বাইক্যামারাল, সেহেতু দুটো হাউস আছে, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। আর এই তাহলে যদি বলা হয় যে পার্লামেন্ট, টোটাল পার্লামেন্ট কি, তাহলে না রাজ্যসভা হবে না লোকসভা হবে। এই টোটাল রাজ্যসভা, লোকসভা এবং প্রেসিডেন্টকে নিয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে পার্লামেন্ট। তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ন্যাশনাল লেজিসলেচার। আর বিধানসভা কি? বিধানসভা হচ্ছে স্টেট লেজিসলেচার, মানে স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি কে বলা হয় বিধানসভা। কোনো কোনো জায়গায় বলা হয় বিধানসভা বা স্টেট অ্যাসেম্বলিকে বলা হয় বিধানসভা। নেক্সট কোয়েশ্চেন, রাজা রামমোহন রায় ফর্মড ব্রাহ্ম সভা, ল্যাটার নোন অ্যাজ। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা তৈরি করেছিল কবে? 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা তৈরি করেছিল এবং সেটা পরবর্তীকালে সেটার নাম পরিবর্তন হয়ে সেটা হয় ব্রাহ্ম সমাজ। কি অ্যান্সার হবে? ব্রাহ্ম সমাজ। এবার বাদ বাকি অপশনগুলো কি আছে? দেব সমাজ কবে হয়েছিল? 1887। কবে তৈরি হয়েছিল? 1887 এর 16 ফেব্রুয়ারি। 16 ফেব্রুয়ারি 1887 এ দেব সমাজ প্রতিষ্ঠা করেছিল কে? দেব সমাজ প্রতিষ্ঠা করেছিল কে? শিব নারায়ণ অগ্নিহোত্রী। কত সালে? 1887 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারি। তিনি আগে ব্রাহ্ম সমাজেরই একজন পার্ট ছিলেন, ব্রাহ্ম সমাজেই ছিলেন এবং ব্রাহ্ম সমাজ ছেড়ে দেওয়ার পরে তারপরে তিনি এই দেব সমাজ প্রতিষ্ঠা করেন। কবে? 16 ফেব্রুয়ারি 1887। আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। কবে? 1875 খ্রিস্টাব্দে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1875 খ্রিস্টাব্দে। তার আর্য সমাজের মূল লক্ষ্য কি ছিল? আর্য সমাজের মূল লক্ষ্য ছিল বেদ ইজ দ্য আলটিমেট ট্রুথ। বেদ ইজ দ্য আলটিমেট ট্রুথ। এই উদ্দেশ্য নিয়ে মানে এডুকেশন প্রমোট করার জন্য, দেশের যত কুসংস্কার, রীতিনীতি এইগুলোকে চেঞ্জ করার জন্য আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপর আসছে প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। কত খ্রিস্টাব্দে? 1867 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ তৈরি করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে। এবার ব্রাহ্ম সমাজ এবং রাজা রামমোহনকে নিয়ে কিছু কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আছে, ইনফরমেশন আছে। সেগুলো কি কি? অ্যাকচুয়ালি ব্রাহ্ম সমাজ 1828 খ্রিস্টাব্দে যখন ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয়, তার আগে 1815 খ্রিস্টাব্দে তিনি আত্মীয় সভা নামে আরেকটি অ্যাসোসিয়েশন গঠন করে, ফর্ম করে। আত্মীয় সভা নামে আরেকটি অ্যাসোসিয়েশন 1815 খ্রিস্টাব্দে কিন্তু তিনি গঠন করেন এবং 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা, যেটা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম হয়, 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় সতী প্রথা অ্যাবলিশ করে। কবে? 1829 খ্রিস্টাব্দে। কার সাহায্যে? উইলিয়াম বেন্টিং। তখনকার গভর্নর ছিল উইলিয়াম বেন্টিং। তার সাহায্যে তিনি সতী প্রথা অ্যাবলিশ করে। কবে? 1829 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন আকবর টু, তখনকার মুঘল এম্পায়ার আকবর টু। কত খ্রিস্টাব্দে? 1831 খ্রিস্টাব্দে। তাছাড়া রাজা রামমোহন রায়ের দুটো ফেমাস বুক আছে। একটা হচ্ছে গিফট টু মনোথিস্ট। একটা হচ্ছে গিফট টু মনোথিস্ট। কি? গিফট টু মনোথিস্ট। এগুলো কোশ্চেনগুলো কিন্তু আসে। গিফট টু মনোথিস্ট। গিফট টু মনোথিস্ট। আরেকটা হচ্ছে প্রিসেপ্টস অফ জেসাস। কি? প্রিসেপ্টস অফ জেসাস। রাজা রামমোহন রায় দুটো বই লিখেছিলেন, একটা হচ্ছে গিফট টু মনোথিস্ট, আরেকটা হচ্ছে প্রিসেপ্টস টু জেসাস। কত খ্রিস্টাব্দে? 1809 খ্রিস্টাব্দে তিনি এটা লিখেছিলেন। 1809 খ্রিস্টাব্দে লিখেছিলেন গিফট টু মনোথিস্ট এবং 1820 খ্রিস্টাব্দে লিখেছিলেন প্রিসেপ্টস টু জেসাস। এই হচ্ছে রাজা রামমোহন রায়কে নিয়ে আরো অনেক কিছু রাজা রামমোহন রায়কে নিয়ে বলা যায়, সেটা আমি ডিটেলস ভিডিওতে আলোচনা করব। এটা গেল কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এথানোয়িক অ্যাসিড ইজ ইউজড ইন। অ্যাকচুয়ালি এথানোয়িক অ্যাসিড কি? এথানোয়িক অ্যাসিডের
আরেকটা নাম হচ্ছে, যেটা নর্মালি এথানোয়িক অ্যাসিডকে জানা যায় যে নামে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিড কোথায় কি মানে কোন জিনিসের ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভিনিগার প্রোডাকশনের জন্য কিন্তু এই অ্যাসিড ইউজ করা হয়। কি? অ্যাসিটিক অ্যাসিড। এর আরেক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাপেল জুস, আরগুলো কি? অ্যাপেল জুস। অ্যাপেল জুসে মেনলি থাকে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড অ্যাপেল জুসে, মানে অ্যাপেলে আমরা কি পাই? অ্যাপেলে আমরা পাই ম্যালিক অ্যাসিড। সুতরাং অ্যাপেল জুস তৈরি করতে ম্যাক্সিমাম যে অ্যাসিডটা ইউজ করা হয় সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। ভ্যানিলিন হচ্ছে এক ধরনের ফুড এজেন্ট। ফুড এজেন্ট কি না? ফুড এজেন্ট হচ্ছে ভ্যানিলা যে ফ্লেভারটা আমরা পাই যে কোনো কিছুতে, আইসক্রিমে বলো বা অন্য কিছুতে বলো, যে ফ্লেভারটা, ভ্যানিলা ফ্লেভারটা খুব ভালো লাগে, যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা যেখান থেকে আসে সেইটার নাম হচ্ছে, সেই এজেন্টটার নাম হচ্ছে ভ্যানিলিন। তারপর আসছি কস্টিক সোডা। কস্টিক সোডা কি? কস্টিক সোডা একটা ক্ষারীয় বস্তু, এক ধরনের ক্ষারীয় উপাদান। এই কস্টিক সোডা কি কাজে ব্যবহৃত হয়? এই কস্টিক সোডা ক্লিনিং মেটেরিয়াল তৈরি করতে, যেরকম সাবান বা ডিটারজেন্ট পাউডার, ক্লিনিং প্রোডাক্ট তৈরি করতে কস্টিক সোডা ইউজ হয়, এবং এটা জলে ভালোভাবে গুলে যায়, দ্রবীভূত হয়, জলে ভালোভাবে গুলে যায়। এটা হচ্ছে কস্টিক সোডা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট অ্যালুমিনিয়াম রিফাইনারি প্ল্যান্ট? কোনটা ভারতবর্ষের সব থেকে পুরনো অ্যালুমিনিয়াম প্ল্যান্ট কোনটা? নাম্বার 1 আছে দামনজরি, নাম্বার 2 মুড়ি অ্যালুমিনিয়াম প্ল্যান্ট, নাম্বার 3 মেতুর, এবং নাম্বার 4 বেলগাঁও। সঠিক অ্যান্সার হবে মুড়ি অ্যালুমিনিয়াম প্ল্যান্ট। এবার এগুলো কি কি? অ্যাকচুয়ালি মুড়ি অ্যালুমিনিয়াম প্ল্যান্ট রাঁচি থেকে 65 কিলোমিটার দূরে মুড়ি জাংশন বলে একটা স্টেশন, ঝাড়খণ্ডের লাগোয়া মুড়ি জাংশন বলে একটা স্টেশন, সেই জায়গাতে এই প্ল্যান্টটা প্রথম 1948 খ্রিস্টাব্দে এই প্ল্যান্ট এস্টাবলিশ করা হয়। প্রথমে 1948 খ্রিস্টাব্দে এই প্ল্যান্ট এস্টাবলিশ করা হয়। প্রথমে এই প্ল্যান্টের নাম ছিল ইন্দাল, ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম কোম্পানি। তখন এর নাম ছিল ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম কোম্পানি। কিন্তু তার পরবর্তীকালে 2005 সালে এটাকে অ্যাকোয়ার করে কে? এটাকে অ্যাকোয়ার করে আদিত্য বিড়লা গ্রুপ। এটাকে অ্যাকোয়ার করেছিল কে? আদিত্য বিড়লা গ্রুপ। যেটাকে এখন আমরা হিন্দালকো বলে নাম জানি। হিন্দালকো। আদিত্য বিড়লা গ্রুপ যখন এটাকে অ্যাকোয়ার করে, তারপরে এর নাম দেওয়া হয় হিন্দালকো। এবং যে হিন্দালকো বলে যে আমরা নামটা জানি, সেটার তার পুরনো নাম কি ছিল? ইন্দাল। এবং সেটাই সব থেকে পুরনো অ্যালুমিনিয়াম রিফাইনারি ইন ইন্ডিয়া। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কবে এস্টাবলিশ করা হয়েছিল? 1948 খ্রিস্টাব্দে। তারপরে আসি দামনজরি। দামনজরিটাই হচ্ছে ন্যালকো। খুব ফেমাস যে অ্যালুমিনিয়াম কোম্পানি আছে ন্যালকো, সেটা হচ্ছে দামনজরিতে অবস্থিত। উড়িষ্যার কোরাপুট ডিস্ট্রিক্টে এই দামনজরি বলে একটা জায়গা, সেই জায়গাতে এই প্ল্যান্টটার অবস্থিত। ন্যালকো এস্টাবলিশ হয়েছিল 1987 এবং এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি। এটা হচ্ছে দামনজরি প্ল্যান্ট। তারপর আসি মেতুর প্ল্যান্ট সালেম ডিস্ট্রিক্টে। মেত্তুর ড্যাম বলে একটা জায়গা আছে তামিলনাড়ুর সালেম ডিস্ট্রিক্টে, সেইখানে একটা অ্যালুমিনিয়াম প্ল্যান্ট রয়েছে। সেই প্ল্যান্টটা হচ্ছে মেত্তুর প্ল্যান্ট। এই মেত্তুর প্ল্যান্টটাকে এখন অপারেট করে কারা? এই মেত্তুর প্ল্যান্টটাকে অপারেট করে মাদ্রাজ অ্যালুমিনিয়াম কোম্পানি। মেত্তুর প্ল্যান্টকে অপারেট করে মাদ্রাজ অ্যালুমিনিয়াম কোম্পানি। এবং 1960 খ্রিস্টাব্দে এই অ্যালুমিনিয়াম কোম্পানি, এই মেত্তুর প্ল্যান্টটা এস্টাবলিশ হয়। কবে? 1960 খ্রিস্টাব্দে। আর বেলগাঁও প্ল্যান্ট হচ্ছে অ্যাকচুয়ালি কর্ণাটকে অবস্থিত। একটা হিন্দালকোরই একটা পার্ট, হিন্দালকোরই একটা সাব প্ল্যান্ট হচ্ছে বেলগাঁওতে অবস্থিত। তাহলে এখানে চারটে যে প্ল্যান্ট, সেই চারটে প্ল্যান্টের ডেসক্রিপশন তোমরা পেলে। নেক্সট কোয়েশ্চেন, দ্য হেড অফিস অফ বিসিসিআই এর হেড অফিস কোথায়? এটা মোটামুটি যারা ক্রিকেট দেখতে ভালোবাসো তারা মোটামুটি সবাই জানো বিসিসিআই হেড অফিস কোথায়। বিসিসিআই হেড অফিস হচ্ছে মুম্বাই। এবং এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, মুম্বাইতে অবস্থিত। এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, এবং হেডকোয়ার্টার ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো সঠিক অ্যান্সার কি হবে? মুম্বাইতে। এর এখন বর্তমান প্রেসিডেন্ট কে? বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে রজার বিনি। এর সেক্রেটারি হচ্ছে দেবজিৎ সাইকিয়া। এর সেক্রেটারি কে? দেবজিৎ সাইকিয়া। যে সেক্রেটারি কিছুদিন আগে পর্যন্ত 2019 থেকে 2024 পর্যন্ত জয় শাহ, অমিত শাহর ছেলে জয় শাহ সেক্রেটারি ছিল, কিন্তু এখন অস্থায়ী রূপে সেক্রেটারি কে রয়েছে? দেবজিৎ সাইকিয়া।
তো এই হলো আজকের 5টা কোয়েশ্চেন। নেক্সট আরো 5টা কোয়েশ্চেন নিয়ে আমি পরের দিন আরেকটা ভিডিও দেবো। আজকের জন্য এইটুকুই।